ও যখন চাকরি হারিয়েছিল কেউ পাশে ছিল না। পরিবারের কাছে অপদার্থ, বন্ধুদের কাছে ব্যর্থ, আত্মীয়ের কাছে বোঝা। আমি তখন সকালে টিউশনে, রাতে হাতের কাজ, কিছু টাকা এনে ওর ব্যবসায় শুরুতে ঢেলে দিতাম। নিজের গয়না খুলে বলেছিলাম বিক্রি করে দাও, একটা মেশিন কিনো। ওই গয়না আমার মায়ের দেওয়া ছিল। আমার মা নেই, কিন্তু ওই গয়নাগুলো ছিল মায়ের দেওয়া শেষ স্মৃতি। কিন্তু আমি বলেছিলাম ওর স্বপ্ন আগে, আমার যা কিছু হয়ে যাক, ওর স্বপ্ন পূরণ করাই আমার দায়িত্ব। বাজার করতে টাকা থাকতো না, আমি চুপচাপ বাসি ভাত খেয়ে কাজ করে যেতাম। এমনও দিন হয়েছে কোনো দিন আমি না খেয়েছিলাম, কিন্তু ওকে বুঝতে দেয়নি যে বাসায় কোনো কিছুই নেই। ওকে খাওয়াতাম, ও বলতো তুমি না থাকলে আমি বাঁচতাম না। সব ব্যাপারে তাকে আমি পুরো সাপোর্ট দিয়েছিলাম, যাতে সে ব্যবসাটা অনেক দূর এগিয়ে যেতে পারে। ওর কাজ ধীরে ধীরে চলতে লাগলো। প্রথম ইনকাম 10,000। খুশিতে সেদিন কেটে দিয়েছিলাম। আমি একদিনও কিছু চাইনি, শুধু চেয়েছিলাম ও সামনে এগিয়ে যাক। কোনো কিছু দেখলে কিনতে ইচ্ছে করলেও সেই ইচ্ছাটা আমি ভিতরেই শেষ করে দিতাম। মুখ খুলে কখনো বলেনি আমার এটা লাগবে। ও নিজে ইচ্ছা করে যেটা দিত সেটাই আমি নিতাম। ভাই ভাবি বলেছিল ওর জন্য সব করিস না। আমি বলেছিলাম ও আমার স্বামী, আমি না করলে কে করবে। বাচ্চা হওয়ার পরও একা হাসপাতাল যেতে হতো। ও বলতো মিটিং আছে। আমার নিজের অসুস্থতা, কষ্ট, আবেগ সব চেপে রেখেছিলাম ওর স্বপ্নের ভয়ে, যাতে ব্যবসায় কোনো ক্ষতি না পড়ে। দুঃখের সময়ে পরিবার, আত্মীয় স্বজন কেউ একবারের জন্য এসেও বলেনি যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি। আমার অসুস্থতার সময়েও কেউ খোঁজ নেয়নি। আমরা ফোন করলে হয়তোবা তারা ভয়ে থাকতো, এই বুঝে টাকা চাচ্ছে। প্রেগনেন্সির পুরো সময়টা আমি নিজে একাই লড়াই করেছি, সব কিছু সামলিয়েছি। স্বামীকে সবসময় সাপোর্ট দিতাম ব্যবসায়ের কাজে মনোযোগ দেওয়ার জন্য। একটা মেয়ের প্রেগনেন্সির সময় মায়ের অবদান সব থেকে বেশি থাকে, কিন্তু আমার মা তো ছিল না। ভাবি তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। 2 মাস 2.5 মাস পর একবার ফোন দিয়ে খোঁজ নিত যে আমি কেমন আছি। আমার স্বামীর ব্যবসা মোটামুটি ভালোই চলছিল। এমন সময় আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে যায়। তার জন্য তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। আমি একা মানুষ, কি করব বুঝতে পারতেছিলাম না। আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে বলেছিলাম যে তাদের ছেলে অসুস্থ। তারা শুনেনি। তাদের নানান ধরনের কাজের অজুহাত দিয়ে বলেছিল যে এখন আসতে পারবে না। এরপর আমার ছোট দেবরকে ফোন করে বলেছিলাম হয়তোবা সে যদি একটু ব্যবসার কাজে হাত লাগাতো। ওই সময় মোটামুটি আমার স্বামীর ব্যবসায় ভালোই লাভ হতো। এদিকে আমি অনেক টেনশন করতাম কি করব। কেউ তখন কোনো কথাই শুনছিল না। হাসপাতালে তার দেখাশোনা করে কাজের ফাঁকে আবার চলে যেতাম তার দোকানে। ওইখানে গিয়ে আবার সব কিছু সামলিয়ে নিতাম। এদিকে যদি দোকান ঠিক মতো না চলে তাহলে তো আমার স্বামীর তেমন একটা ইনকামও হবে না, আবার ব্যবসাটা ডান হয়ে যাবে। সংসার চলবে কি করে, আর তার চিকিৎসায় বা কিভাবে করব। এটা ভেবে লোক লজ্জা সব কিছু ভুলে তখন আমি গিয়েছিলাম পর্দার আড়ালে তার ব্যবসাটা চালিয়েছিলাম। এদিকে আমার স্বামী ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিল। তখন কেউ ফোন করে বলেও না যে তার অবস্থা কেমন। কি দুঃখের সময়টাই না তখন ছিল। খেয়েছি না না খেয়েছি, দিন রাত শুধু পরিশ্রম করে গিয়েছি। হাসপাতাল থেকে তার দোকান, দুই পাশে যেন ছুটোছুটি করে চলতাম আমি। তারপরেও অনেক স্ট্রং ছিলাম। স্বামীকে অনেক সাহস জুগিয়েছিলাম যে তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ওই সময় আমার স্বামীর চোখে নয়নের মণি ছিলাম আমি। সব কিছুতেই আমাকে বলতো, আমার কথা শুনতো। বাচ্চা হওয়ার পরও একা হাসপাতাল যেতে হতো। ও বলতো মিটিং আছে। আমার নিজের অসুস্থতার কষ্ট, আবেগ সব চেপে রেখেছিলাম ওর স্বপ্নের ভয়ে। এখন ওর 3টা ব্যবসা, 2টা গাড়ি, অফিস, প্রচুর বন্ধু। এখন পার্টিতে আমাকে নিতে লজ্জা পায়, বলে তুমি এত স্মার্ট না, তুমি তো ইংলিশ পারো না, তুমি মানাও না সবখানে। অফিসের এক মেয়ে হাসি খুশি স্টাইলিশ, কথা বলে চট করে। ওর সঙ্গে ওর যে কিছু চলতেছে আমি সেটা বেশ বুঝতে পারতেছি। একদিন বলল তুমি আমার স্ত্রীর মতো ফিল দাও না এখন। আমি তখন শুধু বলেছিলাম তোমার জীবন যখন অন্ধকার ছিল তখন কি আমি আলো দেইনি। সে সব সময় আমাকে বলতো
আমি না থাকলে হয়তোবা তার জীবনটা আরও উজ্জ্বল হতো, আরও ভালো হবে। আমাকে সে সব সময় ইগনোর করতো, আমার কথা শুনতো না। এমনকি ধীরে ধীরে আমার বাচ্চাটার খোঁজ খবর নেওয়াও সে বন্ধ করে দেয়, সে খেয়েছে কিনা। শুধু তার অফিস আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি সব কিছুই বুঝতাম। তারপরেও চুপ করে থাকতাম। হয়তোবা তার এখন টাকা হয়েছে, তার জীবনে এখন আর আমার প্রয়োজন নেই। কিন্তু এখন তো আমার একটা বাচ্চা আছে, আমার ছেলে আছে। ছেলের মুখের দিকে তাকিয়ে আমি তার সেই বিরক্তিকর কথা সব কিছুই সহ্য করে নিতাম। চুপচাপ শুনেও না শোনার ভান করে থাকতাম। কানের মধ্যে মনে হয় তালা লাগানো থাকে, এরকম করে থাকতাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। পরে আবার একা রুমে গিয়ে অনেক কাঁদতাম। অনেক মাস হয়ে গিয়েছিল তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা এক বাসায় থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হয় না। আমি কিছু চাইনি, এমনকি ক্ষমা না চাইলেও কষ্ট দিতাম না। কিন্তু একদিনও স্পষ্ট করে বলে দেয়, আমার লাইফটা এখন আলাদা, তুমি একটু নিজের মতো করে ভাবো। আমি হাসলাম, না রাগে না কষ্টে, চূড়ান্ত বুঝে যাওয়ার পরের হাসি শান্ত হাসি। আমি ওকে কিছু না বলে নিজের সন্তানকে নিয়ে বেরিয়ে এলাম। একটা সময় ছিল আমি ওকে নিয়ে বাঁচতে চাইতাম, এখন একটা সময় এসেছে আমি শুধু নিজেকে নিয়ে বাঁচতে চাই। আগে আমার হাতের রান্না করা খাবার ছাড়া সে খেত না, এখন সে নানান ধরনের খুঁত ধরে। তার মানে এটাই দাঁড়ায় তার জীবনে আমার কোনো আর স্থান নেই। আমি যখন পাশে ছিলাম তখন ওর কিছুই ছিল না, এখন সব কিছু আছে। তাই আমার মতো অভাগা মানুষের দরকার হয় না। কিন্তু জানিস তো, যে মানুষটা শূন্য থেকে তাকে বানিয়েছে তার অভিশাপ লাগে না, তার নীরবতা তার জীবন বদলানোর জন্য যথেষ্ট। আমার স্বপ্ন ছিল ওর সঙ্গে সারা জীবন ঘর বাঁধা, কিন্তু ওর স্বপ্নে আমি ছিলাম না। একটা সময় ছিল আমি রাত জেগে ওর ফাইল বানাতাম, আর এখনও বলে তুমি আমার ইমেজে মানাও না। কি অদ্ভুত তাই না? এখন তার কাছে সবাই আছে, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সবাই তার কাছে গিয়ে থাকে, তার সাথে কথা বলে। কিন্তু আমি আর আমার ছেলে আমরাই হয়ে গেছি পর। তবে ভালো থাকুক, আমি সব সময় তার ভালো চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি।